প্রিয় দর্শক, সবাইকে স্বাগত বছরের এই শেষ লাভ বক্সে। আমি একটা ছোট্ট তথ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু করি যে 153 খ্রিস্টাব্দে প্রথম রোমানরা 1 জানুয়ারি অর্থাৎ ইংরেজি নববর্ষ পালন করা শুরু করে। 31 শুরু হয় তার পরের বছর থেকে। ঘটা করে 1 জানুয়ারি নববর্ষ পালন শুরু হয় সম্রাট জুলিয়াস সিজারের সময় থেকে। খ্রিস্টপূর্ব 46 অব্দে সম্রাট জুলিয়াস সিজার একটি নতুন বর্ষ পঞ্জিকার প্রচলন ঘটান। এরপরে রোমানদের সেই কালচার থেকে আসলে এই ধরনের 31 নববর্ষ উদযাপন এত কিছু আসলে আমরা জানি কিনা বা জেনে উৎসবটা পালন করি কিনা তা জানার প্রয়োজনও নেই, কারণ 31 বা আজকের 31 তারিখে পড়লো, আজকের সূর্যাস্ত সূর্যোদয় কালকের মতোই হবে, বাতাসটাও বদলাবে না, আমাদের আচার আচরণও খুব বেশি বদলায় না, কিন্তু একটা উৎসব উপলক্ষ আমরা কেন্দ্র করে সেটাতে মেতে উঠি। আজকেও তাই। আজকে এজন্য বলছি যে বছরের শেষ লাভ বক্স, একটা নতুন উৎসব, নতুন বছরের কথা বলবো, পুরনো বছরের কিছু স্মৃতি টানবো এবং বছরের শেষ ছবি রিলিজ হয়েছে যেটি, সেই ছবির নাম হচ্ছে মুখোশ মানুষ। মুখোশ মানুষের দুজন মানুষকে নিয়ে আজকে আড্ডা দেব। তারা দুজন হলেন হিল্লোল এবং সেই ছবিটির নির্মাতা জুয়েল। কেমন আছেন? ভালো। বছরের শেষ এবং নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। এবং বছরের শেষ বারবার বলছি কারণ হচ্ছে আনুষ্ঠানিকতা প্রথমত, আর হচ্ছে আজকে সারাদিন একটা ছবি রিলিজের পর চেহারার একটা বদল হয় মনে হয়, বোঝা যাচ্ছে এই মাঝে। মানে আমি যখন বারবার ফোন করছিলাম হিল্লোলকে যে কী অবস্থা, আমি এখন অমুক হলে, 1 ঘন্টা পর আবার অমুক হলে। তো সব মিলে দিনটা কেমন কাটলো, এরপরে বছর টছর অন্যান্য আলোচনায় আসবো। নতুন ছবি রিলিজ বছরের বোধহয় এটি এবছর একমাত্র ছবি রিলিজ হয়েছে তোমার? আমার একমাত্র ছবি। ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে আমি তো ছবিতে আসলে অতটা রেগুলার না, সো আমি আসলে আমার আগে 2টা ছবি রিলিজ হয়েছে, কোনোটাই আমি হলে গিয়ে দেখিনি। আচ্ছা, এইটাই আজকে দেখতে গিয়েছিলাম এবং ভিন্ন রকমের একটা এক্সপেরিয়েন্স। যে হলে এক তো সবাই এক্সপেরিয়েন্স গ্যাদার করে যে বড় স্ক্রিনে নিজেকে দেখে, হ্যাঁ, আর আমি আজকে আরেকটা ফিলিং গ্রো করলো আমার মধ্যে, যখন স্টেজে অ্যাক্টিং করতাম, স্টেজে একটা স্পেশাল এক্সপ্রেশন বা একটা স্পেশাল ডায়লগে যেরকম দর্শক একদম সামনের থেকে রিয়াকশন দিত, আচ্ছা, হলেও কিন্তু সেম জিনিসটা হয়, যে আপনার একটা বেটার মুভমেন্ট, একটা বেটার অ্যাকশন, সেটা কিন্তু সাথে সাথে দর্শক রিপারকেশন দেয়। এই যে আমার 15 বছর আগের জীবনে ফিরে যাওয়া, সেই ফিলিংটা আমি আজকে আবার পেলাম আর কি। আচ্ছা, 15 বছর আগে তো এই ফিলিংসটা ছিল না, যে না আমাকে দেখে বা পাশে হঠাৎ করে হিল্লোলকে দেখে না, ও তখন হতো কি ওই ক্যারেক্টারটা মঞ্চ নাটকে যে ক্যারেক্টারটা, হয়তো স্টেজে ওই মুহূর্তে 5 জন অ্যাক্টর আছে, কিন্তু আমার ওই একটা ডায়লগেই অডিয়েন্স একটা রিয়াকশন দিল। সেটা হাসির হতে পারে, সেটা দুঃখের হতে পারে, যেটাই হয় একটা রিয়াকশন। তো জুয়েল, কেমন লাগছে আপনার? বেসিক্যালি হচ্ছে আমি অনেক নার্ভাস ছিলাম সারাদিন এবং প্রচুর টেনশনে ছিলাম। ওরা আমার সাথেই ছিল, হিলুল ভাইয়া, নসীন। তো সবাই আমাকে অনেক বলছে যে নার্ভাস হও না। হ্যাঁ, মিমো ছিল আমার সিনেমার আরেকটা অ্যাক্ট্রেস। তো তারপরেও তো মানে আমার ফার্স্ট মুভি হচ্ছে যে বড় পর্দায় প্রথম হচ্ছে আমি যখন দেখছিলাম এবং সবাই যখন সিনেপ্লেক্সে দেখছিল, ওদের সাথে আমি অনেকক্ষণ দেখেছি, সাইলেন্ট ছিল। আবার যখন আমি আরেকটা হলে গেলাম, ওইটা এশিয়া হল ছিল, তখন আবার আমার অনেক ভালো লাগতেছিল যে হচ্ছে দর্শক প্রত্যেকটা মানে কিছুক্ষণ পর পরই দর্শক অন্যরকম একটা মানে হাসতেছে, সিটি বাজাচ্ছে। মানে তখন নির্মাতা অনেকটা এক্সপেরিয়েন্সড সেকেন্ড হলে যে। হ্যাঁ, তখন মনে হচ্ছিল না একটা সিনেমা বানাইছি। আচ্ছা। তো জুয়েল, 2016-তে কয়টা প্রেম করলেন? এইটা আমার ফার্স্ট মুভি। প্রেমের কথা বলছি আমি আসলে। ও আচ্ছা, প্রেম লাভ বক্স অনুষ্ঠানটা নাম লাভ বক্স। না, আমি আসলে 2015 এবং 16-তে এই মুভিটা নিয়ে এত ব্যস্ত ছিলাম এবং মাঝখানে আমার মুভিটা স্টপও হয়ে গেছিল, অনেকদিন বন্ধ হয়ে গেছিল। আমি অনেক টেনশনে ছিলাম যে মুভিটা আবার হবে কিনা। তো সবকিছু মিলে আসলে সুযোগ পাই নাই আর কি। হ্যাঁ, সুযোগ পেলে করতাম। এখন তো অপশনগুলো বাড়ে না, মানে ছবি রিলিজের পর তো একটা অন্যরকম ফিলিংস হয়, মেয়েরা একটা অন্যরকম ভাবে ট্রিট করে বা বলে যে তোমাকে নিয়ে ভাবছি, এই যে এটা বলার একটা অন্যরকম ব্যাপার আছে। কিন্তু শুধুমাত্র ম্যাচিউরড ফেসবুকে সাকসেসফুল ডিরেক্টরের কাছে তো চাইতে পারে না। সাকসেসফুল ডিরেক্টর কিনা জানি না, বলছি আমি আজকের দিনের মতো আমার বন্ধু বান্ধব অনেকেই এই ছবিটা নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করেছে।
আমি পার্সোনালি বললাম। আচ্ছা আচ্ছা, ফেসবুকে পাচ্ছে নাকি বললো তো? ফেসবুকে পাচ্ছি, আসলে পাচ্ছি। আমি কিছুক্ষণ আগেই দেখছিলাম আর কি, যে আমাকে প্রায় 50-60 জনের মতো রিকোয়েস্ট পাঠানোর মধ্যে 90% যারা অ্যাড করে নিন, কারণ খুব বেশি সময় পাবেন না, ব্লক হয়ে যাবে। এনিওয়ে, মুখোশ মানুষ ছবিটা নিয়ে অনেকে বলছে যে একটু আরবান, একটু সাহসী চরিত্র, এগুলো কেন বলছে? এগুলো বলছে ছবিটার জন্যই, কারণ হচ্ছে ছবিটার কন্টেন্টটা এত বেশি অন্যরা কি ভীত ছিল? অন্যরা যা 2016-তে যা রিলিজ হয়েছে ভীত চরিত্র ছিল 2016 হ্যাঁ, যে অন্য ছবিগুলো একটু ভীত চরিত্র ছিল কিনা? না না, ভীতু বলছি না আমি। আমি যেটা বলতে চাই একদম কন্টেম্পোরারি গল্প তো। আর ঘটনাটা হচ্ছে সাইবার ক্রাইম নিয়ে। আপনি হয়তো অলরেডি আমার ফেসবুক বা আমাদের প্রপাগান্ডা নিয়ে আপনি হয়তো দেখেছেন যে আমরা অ্যান্টি সাইবার ক্রাইম একটা ক্যাম্পেইন করছি এই মুভিটার মাধ্যমে। মানে কি, সাইবার ক্রাইমের মাধ্যমে মেয়েরা যে ভিকটিম হয়, সেই ভিকটিম হওয়ার একটা গল্প আর কি, ট্রু স্টোরি। তো সেই জায়গাটাতে আসলে চরিত্র এবং গল্পটা ফুটিয়ে তোলার জন্য কিছু দৃশ্যের এখানে অবতারণা হয়েছে, যেগুলো আসলে বেশ সাহসী দৃশ্য ছিল আপনার ভাষায়। আচ্ছা আচ্ছা, জুয়েলের কথা একটু শুনতে চাই যে আপনি কোনটা মানে পেলে আসলে খুশি হবেন? ধরা যাক অপশন দেওয়া হলো যে আপনার সবচেয়ে প্রিয় মানুষ, প্রিয় টিচারের ফেসবুক অ্যাকাউন্টটা পেয়ে গেছেন, হ্যাক করে ফেলেছেন, সবচেয়ে প্রথম ক্র্যাশ তার ফেসবুক অ্যাকাউন্টে হ্যাক করে ফেলেছেন, বা যাকে আসলে আপনি এখন বিলং করছেন, যার সাথে প্রেম করছেন, তারটা হ্যাক করে ফেলেছেন। আসলে আমার কারো অ্যাকাউন্ট হ্যাক করার ইচ্ছা নাই। না, আপনার কাছে আসলো অপশনগুলো, আমি একদম ইজিয়ার করে ফেলছি, মানে কোনটা আপনার কাছে বেশি আকর্ষণীয় মনে হবে? না, হ্যাক করাটা আকর্ষণীয় মনে হবে না। আপনি সবকিছু জানেন তো, তার মানে আমি ব্যাপারটা সেভাবে মিন করছি আর কি। হ্যাঁ, আমি সবকিছু জানি, কিন্তু ওর সাথে আমার এখন কোনো মানে ডিটাচড একদম, এটা অনেক আগের ঘটনা। আচ্ছা হ্যাঁ, তো যেটা হয়েছে যে হ্যাঁ, আমি যদি ওকে আবার পাই, যদিও জানি যে কখনো পাবো না, তো তাহলে হচ্ছে যে আমি অনেক খুশি হব, বাট হ্যাক ট্যাগ করবো না। একটা প্রশ্নের উত্তরে কিন্তু অন্য প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। বাহ, থ্যাংক ইউ জেল, থ্যাংক ইউ। ইনভেস্টিগেশন একদম একদম। যাক, হিলোরের কাছে আসি। হিলোর, যে বিষয়টা আসলে অবতারণা হচ্ছে এই ছবিটার ভেতরে, আসলে এটা একটা চরম মানে একটু খুব প্রয়োজনীয় একটা জিনিস, কারণ অনেকে এখন ডিজিটাল কন্টেন্ট নিয়ে ভাবছে, কিন্তু এটার আসলে সিকিউরিটি নিয়ে খুব বেশি ভাবছে না। আমি একটু তাত্ত্বিক প্রশ্ন যদি আসি, যে 2016টা অন্যান্য নাটক বলি, গান বলি বা সিনেমা বলি, এগুলো যে ইউটিউব রিলিজ বা ডিজিটাল কন্টেন্ট রিলিজ হচ্ছে, এটা কতটা গোছানো বা মানে ফান্ডামেন্টালি কতটা এগোচ্ছে? আমার কাছে যেটা ইউটিউব রিলিজ বলে যে বিষয়টা, সেটা আসলে প্রচার ছাড়া এই মুহূর্তে আমাদের রিজনে খুব একটা ইফেক্টিভ আর কিছু না। যেমন আপনি নিজেই ইউটিউব মেনটেন করেন, আপনার গানের বিষয়গুলো আছে, তো সেই জায়গা থেকে আপনি অনেক ভালো করেই জানেন যে এখান থেকে আসলে সেই অর্থে রেভিনিউ আর্ন করার এখনো সেইভাবে সোর্স কিন্তু ক্রিয়েট হয় না। সেটা কি না জানার অভাব, না মানে না, কোন কারণে? ইউটিউব আমাদের রিজনেই জিনিসটা খুব একটা ওপেন করে না। আচ্ছা, ঠিক আছে, অনেকে যারা কিছুটা আর্ন করছেন, তারা হয়তো দেখা যাচ্ছে কারো আমেরিকান অ্যাকাউন্ট, কারো অস্ট্রেলিয়ান অ্যাকাউন্ট, ঠিক আছে, সেই অ্যাকাউন্টগুলো দিয়ে ওইখান থেকে অ্যাকাউন্টটা ওপেন করা, ওইখানের অ্যাডসেন্স বসানো এবং তাদের ওইখানকার ব্যাংক অ্যাকাউন্টেই টাকাটা যায়। কিন্তু মূলত কন্টেন্টকে পপুলার করার জন্য এই জিনিস ইউটিউব আপলোড হচ্ছে। আদারওয়াইজ অন্যান্য আরও কিছু প্ল্যাটফর্ম তো অলরেডি আমাদের এখানে হয়ে গেছে, যেখানে আসলে স্বল্প রেভিনিউর বাইরেও আরও কিছু প্রচারণার জন্য ডিজিটাল কন্টেন্ট ইয়ে হচ্ছে। এমনি যদি বলি যে 2017-তে একজন ফিল্ম মেকার, একজন ড্রামা মেকার বা একজন মিউজিক ডিরেক্টরকে আসলে কোন পথে এই ডিজিটাল কন্টেন্টে কিভাবে আসলে এগুলো সম্ভব? তরুণরা তো অনেকে জানেও না, এই যে বলছে, কিন্তু দর্শক যারা দেখছেন আজকে অনুষ্ঠানটি, তারাও হয়তো যারা মিস করেছেন, তারা খুঁজবেন ইউটিউবে, লাভ বক্সে হিলোল কি বললো একটু দেখি। তো এই 2017-তে আসলে ডিজিটালি কিভাবে এগুলো তোমরা তোমাদের ভেতর কি আলোচনা করো যে নতুন ছবি রিলিজ দিলে এই প্যাটার্নটা চেঞ্জ করব? এটা আমার তো আসলে এখানে দুইটা আইডেন্টিটি। একটা হচ্ছে আমি আর্টিস্ট, আরেকটা হচ্ছে ডিজিটাল কন্টেন্টে আমার একটা প্ল্যাটফর্ম আছে, সেইখানকার ব্যবসায়ী আমি। তো সেই জায়গায় আমি দুইটা জায়গা থেকেই মানে কমনলি একটা মতামত দিতে চাই, সেটা হচ্ছে যে ফ্রি দেখার যুগটা আসলে আস্তে আস্তে বন্ধ করতে হবে আমাদের। আচ্ছা, কন্টেন্ট ফ্রি দেখার যুগটা একটু বন্ধ করার একটা ওয়ে আউট বের করতে হবে।
সেই ক্ষেত্রে আমাদের প্ল্যাটফর্মটা অলরেডি একটা টেকনোলজি আমরা ডেভেলপ কিন্তু করেছি। দর্শকরা তো বলছে যে ওরা এমবি খরচ করে দেখছে। না, সেটা তো ডাটা খরচের বাইরেও। হ্যাঁ, ব্যান্ডউইথ খরচ তো আপনার সব জায়গাতেই আছে। লাগবে। নেটফ্লিক্স দেখতে গেলেও তো আপনার ডাটা খরচ হচ্ছে, কিন্তু আপনার সাবস্ক্রিপশন তো $8 বা $10 দিয়ে নিতে হবে। তো সেই রকম ভাবে আসলে কন্টেন্টটা একটু, সেটা $5 হোক, $10 হোক, $20 হোক, কন্টেন্টটা আসলে একটু টাকা দিয়ে দেখার অভ্যস্ততা গ্রো করাতে হবে। অবশ্যই অবশ্যই, সেটার প্রত্যাশাই থাকবো 2017 তো যেন সেভাবেই রেভিনিউটা জেনারেট হয়। জুয়েলে গেছে না প্রেম বিষয়ক না, এবার একটু মুখোশ মানুষের বিষয় আসে যে ছবিটার একটু আদ্যপান্ত না, শুরুর গল্পটা একটু শুনি এবং এই ছবিটার এই প্যাটার্নটা, এই যে আরবান টার্গেট করে এবং এই ধারণাটা, এই ধরনের সাহসী কিছু ক্যারেক্টার, এই ধরনের চিত্রায়ন কিভাবে মাথায় এলো? আসলে সাহসী কিনা বলবো না, ইন্সপায়ার্ড হচ্ছে একটা ট্রু স্টোরি। আমি একটু ব্যতিক্রম দেখলেই বলি যে সাহস করে ফেলেছে ছেলেটা। আচ্ছা, এটা একটা ট্রু স্টোরি ছিল। তো আমি যখন ফার্স্ট ফিল্ম বানাবো তো তখন আমি হচ্ছে চিন্তা করছিলাম যে এমন একটা প্লট নিয়ে করতে চাই যাতে হচ্ছে যে একদম মানে একদম বর্তমান সময়ে হচ্ছে রিলেটেড থাকে আর কি সাবজেক্টটা। এবং হচ্ছে যে আমরা যারা হচ্ছে ইয়াং জেনারেশন, তারা হচ্ছে কিন্তু আমরা অনেক বাংলা ছবি দেখি না আর কি, মানে ম্যাক্সিমাম বাংলা ছবি দেখি না, 90% দেখি না। তো আমার ইচ্ছা ছিল যে আমরা কি ধরনের মুভি দেখতে পছন্দ করি, হ্যাঁ, কি ধরনের প্লট হলে আমরা মুভি দেখবো, ওইটা আসলে মানে চিন্তা ভাবনা করে আসলে এই প্লটটা রেডি করা। আচ্ছা আচ্ছা, তো প্রথম প্লট যখন আলোচনা বা হিল্লোল নরসিংদের সাথে আলোচনা করা হলো, কল্যাণ বা মিম, ওরা ভাবনায়নি? না, প্রথম আসলে বেসিক্যালি এখানে আমি বলি যে এখানে একটা স্টোরি আছে যে নরসিং আমার ফ্রেন্ড অনেক আগে থেকে। তো আমার ইচ্ছা ছিল যে আমি যখন একটা প্রোডাকশন করব তখন ওকে নিয়ে করব ফার্স্ট একটা প্রোডাকশন। ও তখন হিল্লোল ছিল না? না। আচ্ছা, না, হিলোল ভাইয়ের সাথে তখন আমি চিনি আর কি, হিলোল ভাই তো আমাকে ভাবে চিনে না তখন। আচ্ছা, তোর অ্যাসিস্ট্যান্ট ছিল ওই রকম প্রোডাকশন। মানে বেসিক্যালি নরসিং আমার ফ্রেন্ড। তো আমি যখন হচ্ছে কাজটা করব তখন ওর সাথে আমি শেয়ার করি স্টোরিটা, ও স্টোরিটা অনেক পছন্দ করে, ওর ভালো লাগছে। দেন হচ্ছে ওর সাথে আমি বসি, ওর বাসায় গেছিলাম। তো তখন হচ্ছে যে ও আর কি মেইনলি এই ক্যারেক্টারটা নিয়ে গল্পটা আগায়। আর একটা ক্যারেক্টার ছিল, ওইটা নিয়ে হচ্ছে যে আমাদের আরেকজন অভিনেতার সাথে কথা হয়েছিল যে ক্যারেক্টারটা হিলোল ভাই করছেন। তো সামহাও ওনার সাথে আমার মানে মানে মেলে নাই আর কি, মানে সবকিছু মিলায় হয় নাই আর কি, হয়ে ওঠে নাই, কাজটা করতে পারি নাই। তো দেন আমি কি করব দেন হচ্ছে আমাকে বললো যে আর কে ক্যারেক্টারে যায়, এই ক্যারেক্টারে আর কে যায়। আমি বললাম হিলোল ভাইয়া যায়। তো বলে কি তাহলে আমি হিলোল ভাইকে বলে দিচ্ছি, তুই কথা বল। যাক, অবশ্যই আমরা একটা ছোট ব্রেকে যাবো, তো একটা ছোট প্রশ্ন উত্তর একটু জেনে যায় যে নতুন ডিরেক্টরের আসলে এই ধরনের কি রকম হ্যাপা একটু ফেস করতে হয় যে স্ক্রিপ্টটা পড়লোই না বা দেখলোই না, আপনি কি ছবি বানাবেন ভাই, মানে বলেন একটু এরকম কোনো এক্সপেরিয়েন্স অন্যান্যদের সাথে হয়েছে? এখানে যারা পারফরম্যান্স করেছেন তাদের সাথে আমার আসলে এরকম কোনো কিছু না, তারা অনেক বিশ্বাস থেকেই কাজটা করেছেন যে স্ক্রিপ্টটা ভালো। এবং আমাকে বেসিক্যালি এখানে যারা মেইন আর্টিস্ট ছিলেন তারা আমাকে আগে থেকেই চিনেন, আমি যখন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন। তো একটা ভরসা মনে হয় ছিল আমার উপরে, যে কারণে আসলে আমি কোনো কিছু বললে হ্যাঁ আমাকে লজিক্যালি বোঝাইতে হয়েছে যে ভাই আমার এটাই কারণে দরকার, বা আপু আমার এটাই কারণে দরকার। অবশ্যই অবশ্যই। এবং মুখোশ, মানুষের মুখোশ আমরা উন্মোচন করবো ব্রেকের পর, অর্থাৎ টিজার এবং গান দেখবো এবং আড্ডা তো অবশ্যই চলবে। ছোট একটা বিরতি নিচ্ছি প্রিয় দর্শক, ছোট একটা বিরতির পর ফিরছি আপনাদের সাথে। সঙ্গে দর্শক স্বাগত আরেকবার ইয়াং নাইট লাভ বক্সে, বছরের শেষ লাভ বক্স। আমরা আলাপ করছিলাম সারা বছরের কিছু কথাবার্তা এবং মুখোশ মানুষ নিয়ে। বলেছিলাম যে মুখোশ মানুষের ছোট একটি টিজার এবং গান দেখব। টিজার দেখে আসি এখন। দর্শক বুঝতে পারলেন আসলে যে কথাগুলো ব্রেকের আগে হচ্ছিল তা কতটা অ্যাপ্রোপ্রিয়েট। সত্যি একটা অন্য একটা আমরা জনরা বলি, জনরার একটা ছবি বোধহয় বাংলাদেশে এলো। আমার কথা হিলোলের কাছে এবং নির্মাতা দুজনের কাছে
যে এই ধরনের ছবির ক্ষেত্রে থাকে না যে একটা বিজনেস রিস্ক বা কি বলবে না বলবে সে ধরনের কোনো ভাবনা ছিল নাকি দুজনের ভিতরে, যে ছবিটা করব এই রিয়াকশন আসতে পারে পজিটিভ নেগেটিভ? না, সেরকমভাবে আসলে আমি চিন্তা করি নাই। ধরেন দর্শক এবং শ্রোতা এই দুটা কিন্তু তৈরি করতে হয়। মানে ধরেন এখন আমাদের দেশের ছবির যে দর্শক আছেন তারা তো একটা দীর্ঘদিনে তৈরি হয়েছেন, আবার ইন দ্য মিন টাইম আরও জেনারেশন আসছে, এই জেনারেশনকেও আবার দর্শক তৈরি করার একটা লাইবিলিটি আছে। তো সেই লাইবিলিটি থেকে ধরেন আমাদের ছবিটা হয়েছে, এই টাইপের ছবি আগামী বছর আমার যতদূর জানা মতে আছে যে একদম আমাদের ট্র্যাডিশনাল সিনেমার বাইরেও একটু ভিন্ন ধরনের গল্প কাস্টিং নিয়ে আগামী বছর প্রায় 8 থেকে 10টা ছবি রিলিজ হবে, যেগুলো অলরেডি রেডি আছে। সো এইগুলো কিন্তু একটা দর্শক তৈরিরই প্রক্রিয়া। কারেক্ট। আমি যদি বলি যে সারা বছরের একটা প্রক্রিয়া আসি, যে 2016 টোটাল ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসলে ছোট ছোট মোটিভেশনগুলো কি হয়েছে তোমার দৃষ্টিতে, কি মনে হয়? আমার কাছে মনে হয়েছে একটা আমরা যেটা বলতাম যে নাটকের আর্টিস্ট দিয়ে সিনেমা চলে না, বা ভিন্ন ধরনের গল্প আসলে চলে না, সিনেমাতে সাংঘাতিক রকমের ফাইটিং থাকতে হবে, নাচ থাকতে হবে, ফ্যান্টাসি থাকতে হবে, সেটার এক ধরনের দর্শক আছেন, অবশ্যই আছেন, তা না হলে ফিল্ম ইন্ডাস্ট্রি এতদিন থাকতো না। আবার ভিন্ন ধরনের দর্শকও আছেন যারা মূলত আসলে হলিউড সিনেমা দেখেন, আমাদের এইখানেই বিভিন্ন থিয়েটারে হলিউড সিনেমা দেখেন, বা দেশের বাইরের বিভিন্ন ইংলিশ মুভিগুলো দেখেন। তাদেরও তো বাংলা ছবি দেখার একটা চাহিদা আছে, এটা কিন্তু একটা বেশ তৈরি মার্কেট। এবং আমি যদি হিসাব করি যে একটা হলে, মফস্বলের একটা হলে হয়তো টিকিটের দাম 50 টাকা, আবার আপনি যদি দেখেন সিনেপ্লেক্সে একটা টিকিটের দাম 300 টাকা, তার মানে ওই হলের 6 জন দর্শক দেখা আর সিনেপ্লেক্সের একজন দর্শক দেখা সেম রেভিনিউ কিন্তু। সো এই দর্শককেও আপনি ছোট করে দেখতে পারেন না কোনোভাবেই। অবশ্যই। অর্থাৎ ওভারঅলি ছবি দেখার মনোযোগ বা আগ্রহ একটা তৈরি হয়েছে। আর আমাদের শহরে তো আসলে রেস্টুরেন্টে খাওয়া ছাড়া আর কোনো বিনোদন নাই, সেটা একটা বড় কারণ। আমি একটু জুয়েলের কাছে একটা বিষয় আসবো, যে ছবির আসলে ধারা অনেকে মানতে চান না, আসলে ধারা থাকে না, কিন্তু প্রকৃত অর্থে যেটা দেখা যায় যে এখন যে 3-4টা প্যাটার্ন হয়ে গেছে, যে যেমন কোনো কোনো নির্মাতা এই সিটে বসে এফডিসি ঘরানার শিল্প চর্চাকে আসলে অস্বীকার করেন, সেটা হতেই পারে, তার একটা পার্সোনাল পারসেপশন থাকতে পারে। এফডিসি ঘরানা ফ্যান্টাসি নির্ভর যে ধরনের নির্মাতা তারা রয়েছেন, আপনারা যারা কাজ করছেন তারা রয়েছেন, অনেকে কাজ করছেন যাদের ছবি আসলে বাংলাদেশি সেন্সর বোর্ডে ঢুকছেও না বা তাদের আলোচ্য বিষয়ও না, কিন্তু বাইরের দেশে বিভিন্ন সংস্থা বিভিন্ন ফেস্টিভ্যালে তারা পুরস্কার পাচ্ছেন, সেটা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেই ওভারঅলি। এবং সব এই যত ক্যাটাগরি বললাম সবাই ইয়াং নির্মাতা, সবাই তরুণ নির্মাতা আপনাদের মতো। তাহলে আপনাদের ভিশনটা কি? মানে থাকে না যে ইন্ডাস্ট্রির বিলং করছে কারা, যারা ইউরোপ আমেরিকার থেকে পুরস্কার নিয়ে আসছেন তারা, নাকি আপনারা বা এফডিসি ঘরানা? 3-4টা গ্রুপ কিন্তু হয়ে আছে অলরেডি, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। না, ঘরানাটা আসলে আমি রিলিজ করার সময় খুব ভালোভাবে বুঝতে পারছি যে ফরম্যাট সিনেমা, মেইন স্ট্রিম মিডিয়া থেকে আসা ডিরেক্টর, যাই হোক এগুলো নিয়ে আমি কিছু বলতে চাই না। আমার যদি ভিশন বলেন, আমার ভিশনটা হচ্ছে যে আমি বাসায় বসে ইরাকি ফিল্ম দেখি, ইরানি ফিল্ম দেখি, আমেরিকান ফিল্ম দেখি, বাংলাদেশি ফিল্ম দেখি, কিন্তু হচ্ছে যে ইরাক বা ইরান বা আমেরিকাতে একটা ছেলে বাংলাদেশি ফিল্ম দেখে না। সো আমার ভিশন হচ্ছে যে আমি যেমন বাইরের ফিল্ম দেখতেছি, বাইরের একটা মানুষও আমার দেশের ফিল্ম দেখবে, এটাই আমার একমাত্র ভিশন। আচ্ছা, সেটা ভিশনের কথা বলেন, কিন্তু এটার অবশ্য মানে ওয়ে অফ টার্নটা কি আপনার কাছে মনে হয়? যে আপনি বলেন, আপনারা বলেন যে আপনাদের ওয়ে অফ টার্নটা কি 2017-তে কি থাকতে পারে? আমাদের ওয়ে অফ টার্নটা হতে পারে যে স্টোরি, প্রেজেন্টেশন, এবং হচ্ছে যে প্রেজেন্টেশনটা এমন হবে যেটা আসলে আমি প্রাউড করে জানি বলতে পারি যে ইটস এ বাংলাদেশি মুভি আর কি। আচ্ছা, এটা জানি আমি অন্য একটা দেশে যাবে বলতে পারি। তো মূল ব্যাপারটা আসলে যে বড় পর্দার জন্য আসলে বড় পর্দার মতন করেই একটা স্টোরি বানানো এবং হচ্ছে স্টোরিটাকে সুন্দর করে প্রেজেন্ট করা। আচ্ছা আচ্ছা, বাহ, অনেক ভারী ভারী কথা বলে ফেললাম। হিলওয়েল, এই বছরটা আসলে সব মিলায় সাংসারিক, পারিবারিক, মানসিক কেমন গেল? সাংসারিক, পারিবারিক, মানসিক। আচ্ছা, সাংসারিক পারিবারিক ঠিকঠাকই ছিল। আচ্ছা, মানসিক কিছু উত্থান পতন ছিল।
যেটা আসলে বছরের শেষ দিকে এসে একটা উত্তেজনায় পরিণত হয়েছে। যেমন আজকে সিনেমা রিলিজ, ঝগড়া হয়েছে নাকি? হ্যাঁ, না ঝগড়া সেটা তো আমি বললামই, সাংসারিক এবং পারিবারিক ওয়াজ ওকে, ঠিক আছে। আজকে যেহেতু সিনেমাটা রিলিজ হলো, বছরের শেষ দিন মানে কালকের দিনটা খুবই ক্রুশিয়াল। কালকের দিনটা যদি সিনেমা খুব ভালো মতো চলে, তাহলে আমরা এক্সপেক্ট করব যে এই সিনেমাটা সেকেন্ড উইকেও এক্সটেন্ড হবে। তার মানে নতুন বছরটা বেশ ভালো মতো করে আমার কাছে আসবে। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে নতুন বছরে আসলে কি চাও, মানে যেটা হলে খুব খুশি, মানে এখনই ভেবে রাখছো? ব্যবসাটা খুব সেটেল থাকবে। টাকা পয়সা তো তুমি বৈষয়িক, সেটা সারা ইন্ডাস্ট্রি মানুষ জানে। না না, টাকা পয়সাটা খুব সেটেল থাকবে। আর 2017-তে দুইটা মনের মতো সিনেমা করতে চাই। আচ্ছা, এটাই মানে মনের মতো। আচ্ছা, জুয়েল সাহেবের একটু স্বপ্নগুলো শুনি, যে থাকে না যে আসলো যে হ্যাঁ 2017-এ আসলে সেঞ্চুরি ফক্সের প্রোডিউসার আপনার সাথে বসলো, হ্যাঁ কি করবেন বলেন, টাকা আছে, কি কি স্বপ্ন? মানে না, আমার আসলে এখন স্বপ্ন হচ্ছে যে 2017-এর ফার্স্ট উইকটা সিনেমাটা ভালো চলুক, মুখোশ মানুষ। আর তারপরে আমার একটা সিনেমার কথা হয়ে আছে, ওইটা আমি সুন্দরভাবে জানি 2017-এর মধ্যে শেষ করতে পারি। মানে নেক্সট সিনেমাটা নিয়েও জানি আমি 2 বছর ঝুলে না থাকি, মানে প্রায় 1.5 বছর আমি ছিলাম, তো ওইটা জানি আমি 6 মাসে শেষ করতে পারি। এটা আমার আপাতত উইশ আর কি। হ্যাঁ, এটা হয়ে যাবে আশা করছি। এবং এবার একটু একটা জানতে চাই যে ইয়াং নির্মাতাদের ক্ষেত্রে প্রোডিউসারদের সংকটটা কেমন? মানে টাকা দেওয়ার ক্ষেত্রে আসলে কনভিন্সিং একটা ব্যাপার থাকে, তো ওইটা আসলে যুদ্ধ আর কি। ওটা যুদ্ধ, এই যুদ্ধটা কেমন একটু, মানে যুদ্ধটা হচ্ছে মেন্টালি, সাইকোলজিক্যালি, এবং হচ্ছে যে আপনাকে অনেক কিছু হচ্ছে ত্যাগ করতে হবে। হ্যাঁ, হচ্ছে আপনাকে অনেক ডেডিকেশন থাকতে হবে, এবং হচ্ছে অনেক ধৈর্য, মানে একটা ফ্যাক্ট, মানে সবচেয়ে বড় ফ্যাক্ট হচ্ছে তাকে আপনার মতো করে বোঝাতে হবে প্রথমত। হ্যাঁ, বোঝাতে তো হবেই। হ্যাঁ, আপনাকে আসলে দেখতে হবে যে প্রোডিউসারটা আসলে কোন ঘরানার প্রোডিউসার আর কি। কারণ আমাদের এখানে হচ্ছে ম্যাক্সিমাম প্রোডিউসার হচ্ছে যেমন আর কি, আমার প্রোডিউসারটা বরাবর ওরকম না। আমার প্রোডিউসারটার জন্য হচ্ছে ধৈর্যটা অনেক ফ্যাক্ট ছিল আর কি আমার জন্য আর কি। আর অন্য প্রোডিউসারদের ব্যাপার সবাই জানে, ওইটা আমার হয় নাই। আমার প্রোডিউসারকে কোনো কিছু দিয়ে কনভিন্স করতে হয় নাই, গল্প দিয়ে কনভিন্স করেছি, এবং হচ্ছে ধৈর্যটা আসলে আমার মেইন পরীক্ষা ছিল। বাহ, অবশ্যই সেই ধৈর্যের পরীক্ষা আপনি বারবার জিতবেন, সেই প্রত্যাশা রাখছি 2017-তে। ছোট ছোট করে একটু ইন্ডাস্ট্রির কিছু বিষয় নিয়ে হিল্ডের কাছে একটু জানতে যাবো খুব সংক্ষেপে। যে আমরা 2016-তে মাঠে নামছি বা শহীদ মিনারে বলছি আমাদের অমুক দেখো তমুক দেখো, এটা আসলে তোমার কাছে কেমন, তোমার দৃষ্টিতে কেমন, খুব সংক্ষেপে? আমাদের অমুক দেখো তমুক দেখো তো মনে হয় বলা হয় নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর একটা বিষয় খুব স্পেসিফিকভাবে বলতেই হয়, এবছর হচ্ছে সুলতান সুলেমান বা এই ধরনের সিরিয়াল বন্ধের দাবি বা এইসব বিষয়গুলো নিয়ে তোমার পারসেপশনটা কি? আমার পারসেপশনটা হচ্ছে কি, সুলতান সুলেমান বন্ধটা আসলে মেইন উদ্দেশ্য না। উদ্দেশ্যটা হচ্ছে একটা ট্রেন্ড যে চালু হয়েছে, সেই ট্রেন্ডটাকে অফ করা। আচ্ছা, বিক্ষিপ্তভাবে একটা সিরিয়াল এক জায়গায় চলতে পারে, সেটা জনপ্রিয় হতেই পারে, কিন্তু এর মানে তো এই নয় যে তার দেখা দেখি প্রত্যেকটা চ্যানেলে ট্রেন্ডটা ধরে আগাতে থাকবে। আচ্ছা, হ্যাঁ, অনেকে এক্সাম্পল হিসেবে তোলেন যে হ্যাঁ বিটিভির আমলেও তো এই ধরনের সিরিয়াল আমরা দেখেছি। হ্যাঁ দেখেছি, তখন আমাদের লোকাল ইন্ডাস্ট্রিটা ছিল না। আচ্ছা, লোকাল ইন্ডাস্ট্রিতে এত হাজার হাজার মানুষ কাজ করতো না। আচ্ছা, থার্ড প্রশ্ন হচ্ছে বিজ্ঞাপনের যন্ত্রণা, এবং এরপরে এই কারণেই নাকি নাটকের জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে। তাহলে ইউটিউবে এইসব নাটকের ভিউ এত লাখ গড়াচ্ছে কেন? উত্তরটা আপনিই দিয়ে দিলেন। মানে একদিকে আমাদেরকে বলা হচ্ছে যে আমাদের দেশের কন্টেন্ট কোয়ালিটি কন্টেন্ট না, অন্যদিকে আমাদের উপরে মানে ঘন্টার পর ঘন্টা বিজ্ঞাপন চাপিয়ে দেওয়া হচ্ছে। আমাদের কন্টেন্ট দর্শকরাই দেখছেন ইউটিউবে গিয়ে। আচ্ছা, সেখানকার আবার 50% দর্শক কিন্তু কলকাতার। আচ্ছা, তার মানে আমাদের কন্টেন্টের ভ্যালু আমার দেশের দর্শকের কাছেও আছে, ইন্ডিয়ান দর্শকের কাছেও আছে। আচ্ছা, হঠাৎ করে অক্টোবর থেকে শুরু করে ডিসেম্বর অবধি যে কয়টা সংগঠন তৈরি হলো আমরা দেখলাম, খুব রেয়ার কোনো বছরে এতগুলো সংগঠন তৈরি হয়েছে কিনা বা মানে একেবারে ফর্ম করেছে কিনা। এটার উদ্দেশ্যটা কি? আমরা তো দর্শকরা খবরে পড়ছে বা আমরা বলছি, এটার আসলে এটার কাজটার প্যাটার্নটা কি হবে 2017? দেখেন, আপনি একটা অফিস করতে গেলে আপনার বিভিন্ন ডিপার্টমেন্ট লাগবে। জি,
সেই ডিপার্টমেন্টটা আপনি যত গোছানো আকারে তৈরি করতে পারবেন, আপনার টোটাল অফিসটা অত সুন্দরভাবে রান হবে, আপনার রেভিনিউ আর্ন হবে, আপনার কোম্পানিটা একটা ভ্যালুয়েবল জায়গায় যাবে। তো সেইভাবে আমাদের এই এন্টায়ার ইন্ডাস্ট্রিটাকে যদি আমরা হিসাব করি, আমাদের এন্টায়ার ইন্ডাস্ট্রিতে আমরা প্রায় 15-16টা ক্যাটাগরি আছে, সাব ক্যাটাগরি আছে, যেই সাব ক্যাটাগরিগুলো আসলে নিজেদের সংগঠন বিল্ড আপ করে আসলে একটা প্ল্যাটফর্মের নিচে আসছেন, যাতে করে ওভারঅল ইন্ডাস্ট্রিটা একটা ডেভেলপমেন্টে যায়, একজন আরেকজনকে সাপোর্ট করতে পারেন। আচ্ছা আচ্ছা, এটাই আমার কাছে অনেক মনে হয়। জোরের কাছে আসি, খুব বেশি সময়ও নেই হাতে। নির্মাতার ক্ষেত্রে বা এই ইন্ডাস্ট্রি বা কলিগদের আসলে সিনিয়র কলিগ বা সহকর্মীদের সাপোর্ট এই সংগঠনগুলো কতটা কাজে আসে? 2017-তে এই সংগঠন কাছ থেকে কি পেতে চান? আমি একটা সংগঠনের মেম্বার, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। আমি যদি অনেস্টলি বলি, তাহলে এই সমিতি আমাকে অনেক সাপোর্ট দিয়েছে। আমার ফিল্ম রিলিজ থেকে শুরু করে, আমাকে উৎসাহ থেকে শুরু করে, ইন্সপিরেশন থেকে শুরু করে অনেক আমি সাপোর্ট পেয়েছি তাদের কাছে মেন্টালি। বাহ। শেষ প্রশ্ন, 31st কিছু পরে নাইট, এবং একেবারে কোন বিষয়টা ভুলে যেতে চান 2016-তে হিলোল? সবই মনে রাখতে চাই। সবই মনে রাখতে চাই, আসলে ভুলে ইদানিং অনেক কিছু মনে থাকে না। ও আচ্ছা, অটো ভুলে যাই। আচ্ছা আচ্ছা, প্রজেক্ট সমিতির নির্বাচনের কথা বলেন, আমরা বোধহয় আর প্রায় নির্বাচনের ফলাফলটা চলে এসেছে আজকেই। হ্যাঁ, আমি ওটা জানি। যাই হোক, আমরা কালকে হয়তো অফিসিয়ালি সেটা দেখতে পাবো। শেষ প্রসঙ্গ, যে নতুন বছর এবং সেই একই প্রশ্ন, যে একটা নতুন ছবি রিলিজ দিয়ে নতুন বছর শুরু করলেন, নতুন বছরে আসলে প্রথম স্টেপটা একেবারে মানে দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান, বা নতুন বছরে কি দিতে চান মেসেজটা আপনার কাজের ভিতরে? দর্শকদের একটাই মেসেজ, যে বেশি করে বাংলা সিনেমা দেখুন এবং বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যান, এবং যে মুখোশ মানুষ দেখুন। থ্যাংক ইউ দুজনকেই চমৎকার কিছু কথা শেয়ার করার জন্য, এবং নতুন বছরটা ভালো যাক। আপনাকেও থ্যাঙ্কস। প্রিয় দর্শক, বছরের এই ছিল শেষ আলোচনা, শেষ লাভ বক্স, এবং ভালোবাসার কথা, ভালোবাসার দাবি নিয়ে আবার একই কথা সারা বছর জুড়ে যা বলে গেছি। দেশপ্রেম আসলে টকশোতে কথা বলে বোঝানোর জিনিস না। দেশপ্রেমটা হচ্ছে আপনি আপনার দেশের যে কোনো কন্টেন্ট, সেটা গান হোক, নাটক হোক বা চলচ্চিত্র, আপনি নিজের গাটের পয়সা খরচ করে দেখবেন, দেখাবেন, সেটা নিয়ে আলোচনা করবেন, তাহলে এই সংস্কৃতি সমৃদ্ধ হবে। সেই প্রত্যাশা রেখে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।